ইরান। ইরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো সবশেষ কি তথ্য রয়েছে এই যে যুদ্ধবিরতি এবং দুদিন পরে আবার আলোচনায় বসতে যাচ্ছে ইরান এবং আপনি জানেন যে গতকাল আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে পাকিস্তানের ইসলামাবাদে অথবা জেনেভায় দ্বিতীয় দফার বৈঠকটি হতে পারে, তবে একদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে খুব দ্রুতই তিনি এই যুদ্ধের শেষে আশা করছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। এর মধ্য দিয়ে অনেকটা কিন্তু ধোঁয়াশা কেটে গেছে। তবে সবশেষ তথ্যগুলো আমরা আগে একটু জানিয়ে দিতে চাই দর্শকদের। আমরা যদি দেখি যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ঠিক ৪৫ দিন পরে এসে যখন যুদ্ধবিরতি চলছে ৪০ দিনের পরে, ঠিক সেই মুহূর্তে যে আসলে এই যুদ্ধবিরতির মেয়াদটা কি বাড়ানো হতে পারে এমন যখন প্রশ্ন সামনে আসছে, তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি বাড়ানোর প্রয়োজন পড়বে না। তিনি মূলত যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন, বলছেন যে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চায়, অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ শেষ করার প্রয়োজন পড়বে না। এবং যেমনটা বললাম যে শিগগিরই দ্বিতীয় দফার আলোচনা হবে, খুব শিগগিরই, যেটা হয়েছিল গত, আপনি জানেন যে শনিবার যখন হয়েছিল ইসলামাবাদে, সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি পার্লামেন্টের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন প্রতিনিধি দল সেখানে শীর্ষ কর্মকর্তারা ছিলেন। তারা মূলত যেই বিষয়গুলোতে একমত হতে পারেননি সেই বিষয়গুলো দ্বিতীয় দফায় সুযোগ রয়েছে আলোচনায়। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি এমনভাবে বলেছেন যে তিনি যেহেতু খুব কনফিডেন্সের সঙ্গে বলছেন যে যুদ্ধ শেষ হবে, তিনি খুবই আত্মবিশ্বাসী। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর মধ্যে সমঝোতা এসেছে, তারা বিবদমান যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে পরমাণু চুক্তি 5 বছর নাকি 20 বছরের জন্য স্থগিত করবে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি, সেটিকে আসলে হয়তো বা একটি সুরাহা হতে চাচ্ছে। লেবানন ইস্যুটা কি? লেবাননের ইস্যু আমরা নিশ্চয়ই বলবো, কারণ আপনি জানেন যে লেবাননের যুদ্ধবিরতি, সেই প্রসঙ্গে আমরা আসবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আপনি জানেন যে পাকিস্তান এই যুদ্ধবিরতির আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে তার পূর্ব নির্ধারিত কিছু সফর রয়েছে সৌদি আরবে, সেখানে তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলবেন, কাতারেও আমিরের সঙ্গে কথা বলবেন, একইভাবে তুরস্কের প্রেসিডেন্ট একটি সামিটে তিনি অংশ নেবেন এবং সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও কথা বলা রয়েছে। এবং 3টি দেশের সঙ্গে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই চলমান ইস্যু নিয়ে কথা বলার কথা রয়েছে। কারণ আপনি জানেন যে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো কিন্তু আসলে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে এবং ইরানের স্বার্থ রক্ষার দাবি করেছে রাশিয়া। রাশিয়া বলছে যে পরবর্তীতে যেই চুক্তি হোক না কেন, সেই চুক্তিতে যেন তেহরানের স্বার্থ সমুন্নত থাকে, সেই বিষয়টির উপর জোর দিতে চায়। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি একটা বক্তব্য এবং অবরোধ এবং আক্রমণ এবং প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল আইআরজিসি। এখন পর্যন্ত আসলে অবরোধ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শতভাগ কার্যকর বলা হচ্ছে। এটিও আমাদের হাতে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে আসি। যদি দেখি তাহলে দেখতে পাবো যে আসলে যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণার পর দিন এসে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ অবরোধের যে যারা ঘোষণা দিয়েছে সেটি তারা দাবি করছে যে সফল হয়েছে। কারণ আপনি জানেন যে এর মধ্যে আজ 8টি ইরানি জাহাজকে তারা ফিরিয়ে দেওয়ার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের বন্দরগুলো থেকে 8টির মতো জাহাজ বের হওয়ার চেষ্টা করেছিল, যেগুলো বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জাহাজগুলোকে মার্কিন সেন্টকম থেকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা তারা সেগুলোকে ফিরে যেতে বলেছে এবং ইরানি জাহাজগুলো নাকি ফিরে গেছে, যে কারণে সেই জাহাজগুলোতে তল্লাশির প্রয়োজন পড়েনি, এমনকি তাদের উপরও কোনো ধরনের গোলাবর্ষণ বা হামলার প্রয়োজন পড়েনি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তারা বলছে কোনো জাহাজে কোনো বন্দরে যাচ্ছে না, বেরো হতে পারছে না, অর্থাৎ পূর্ণাঙ্গ অবরোধ চলছে। এবং সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ইরানের যে শত্রুরা ছিল তাদের জাহাজ যেন হরমুজ প্রণালী এড়াতে না পারে, পার হতে না পারে, সেজন্য তারা অসংখ্য মাইন পেতে রেখেছে এবং সেই মাইনগুলো কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভবিষ্যতে যে জাহাজগুলো চলাচল করবে, অনেকগুলো জাহাজ এখনো কিন্তু হরমুজ পার হওয়ার অপেক্ষায় রয়েছে, সেই জাহাজগুলো বর্তমানে মাইন আতঙ্কে রয়েছে। এই মাইন সরানোর জন্য মাইন সুইপার সহ নজরদারি ড্রোন মোতায়েন করেছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এবং তেল রপ্তানি নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো কিন্তু এই অবরোধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, এই দেশগুলো কিন্তু আপনি জানেন যে তাদের তেলের উপর নির্ভরশীল, যে কারণে তারা চাইছে এই অবরোধটি দ্রুত প্রত্যাহার করে নেওয়া হোক, না হলে কিন্তু আরো বড় ধরনের সামনে ঝুঁকি রয়েছে। একটু আগে প্রতিবেদন আমরা দেখেছি, আইএমএফ সতর্ক করেছে যে এর মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যদি নতুন করে আবার সংখ্যাটা জড়ায়, সেক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ভিক্ষ দেখা যেতে পারে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও তো বিভিন্ন সময় উদ্বেগ জানানো হয়েছে। গতকালও আমি দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যেটি বলা হলো যে রাশিয়ার
যে যুদ্ধ ইউক্রেনের সঙ্গে এবং ইরান এবং আমেরিকার সঙ্গে যে যুদ্ধ, এই বিষয় নিয়ে তারা যে কথা আসলে তাদের উদ্বেগের বিষয় কিন্তু আসলে হরমুজ প্রণালী নিয়ে। আপনি জানেন যে এই হরমুজে কিন্তু যে পরিমাণ ব্যবসা করে ইরান, সেই ক্ষেত্রে তাদের এটি কিন্তু এখন তারা বলছে যুদ্ধের মধ্যে তারা ব্যবসা চালিয়ে গেছে, কিন্তু এই অবরোধের কারণে একটু ঝুঁকি রয়ে যায়, তারা কি আসলে সেই ব্যবসাটা পরিচালনা করতে পারছে কিনা। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে তেহরানের তেল রপ্তানি এখন খাদের কিনারে। অথচ গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শুধু তেল থেকেই ইরানের আয় ছিল প্রায় $500 কোটি। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় যা অন্তত 40% বেশি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে দেশটি যে বাড়তি সুবিধা পাচ্ছিল মার্কিন রণতরীর উপস্থিতিতে, তা এখন স্থবির হওয়ার উপক্রমে। পরিসংখ্যান বলছে ইরানের তেলের প্রায় 98%-এরই গন্তব্য চীন। বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 158 মিলিয়ন ব্যারেল ইরানি তেল মার্কিন অবরোধের সরাসরি নিশানায় রয়েছে। শুধু জ্বালানি নয়, প্লাস্টিক, কৃষিপণ্য এবং রাসায়নিকের মতো বাণিজ্যেও ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আমদানি রপ্তানি বন্ধ হলে অভ্যন্তরীণ বাজারে দেখা দিতে পারে নিত্যপণ্যের তীব্র সংকট। এতে আগে থেকেই নিষেধাজ্ঞা জর্জরিত ইরানের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনেকে। তবে এই সংকট মোকাবিলায় তেহরানের হাতে রয়েছে কিছু বিকল্প পথ। দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে রেল যোগাযোগ ইরানের জন্য হতে পারে অন্যতম লাইফলাইন। মধ্য এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি শিয়ান থেকে ইরান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়ানো সম্ভব। এছাড়া ঘোস্ট শিপ বা সিগন্যাল বন্ধ রাখা জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল পাচারের কৌশল তো আছেই। তবে রেলপথে বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন কতটা বাস্তবসম্মত তা নিয়ে এখনো সংশয় কাটেনি বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। এটা আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এটি দেখার আগে আপনাকে একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যে বিষয়ে আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই যে যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ ইসরায়েল এবং লেবানন, এই যুদ্ধটা কি তারা কি আসলে লেবানন কিন্তু এই যুদ্ধের অন্যতম বলি হচ্ছে, আপনি জানেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই লেবাননে কিন্তু নির্বিচারে হামলা চালানো হয়েছে। বিশেষ করে গাজা থেকে যখন থেকে আসলে লেবাননে হামলা চলাচ্ছে, একইভাবে লেবানন থেকে করছে, কিন্তু আপনি জানেন সেটি হিজবুল্লাহর সক্ষমতা আর ইসরায়েলের সক্ষমতা কিন্তু এক নয়। আর প্রাণহানির সংখ্যা যদি আপনি বলেন যে প্রাণহানির বিচার আপনি দেখেছেন যে লেবানন বর্তমানে আরেকটি নতুন গাজায় পরিণত হচ্ছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসি। আমরা যদি দেখি যে লেবানন এবং ইসরায়েল যে পরিস্থিতি, এই পর্যায়ে এসে আমরা এখনো দেখতে পাচ্ছি লেবাননে নেতানিয়াহু বাহিনী হামলা অব্যাহত রেখেছে এবং আজকেও 5 জন নিহত হয়েছেন। আপনি জানেন যে প্রথম দিনে যে ব্যাপক আকারে হামলা চালিয়েছে, সেখানে আসলে প্রথম দিনে 250-র উপরে মানুষ মারা গেছেন এবং সব মিলে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ লেবাননে মারা গেছেন, যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে সামরিক অভিযান জোরদার করেছে। বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং পাল্টা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা দেখছি যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারাও কিন্তু বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছে। কিন্তু এর মধ্যে লেবাননের যুদ্ধবিরতির জন্য কয়েকটি পক্ষ আলোচনার চেষ্টা করছে। বিশেষ করে আজকে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 10টি দেশ বিবৃতি জানিয়েছে অবিলম্বে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। কারণ এই ইরানের যে যুদ্ধবিরতির মধ্যে কিন্তু লেবানন যুক্ত হওয়ার কথা ছিল, সেটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেনি, তারা সরাসরি না করে দিয়েছে। তার পক্ষে এসে বিপক্ষে এসে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে এসে যুক্তরাজ্য সহ ইউরোপের 10টি দেশ তারা বিবৃতি দিয়েছে, যৌথ বিবৃতি, এবং যে বিবৃতিতে তারা বলেছে লেবাননে তাই এই যুদ্ধ আসলে কোনোভাবেই আর কাম্য নয়। কারণ এখন বিবৃতি যেগুলো আছে এগুলো কি আসলেই কার্যকর হয় কিনা? আমরা দেখেছি গাজাতে যুদ্ধবিরতি, তখনও গাজাতে যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়েছে। অন্তত পক্ষে যদি আসলে পশ্চিমা বিশ্ব যদি সরব হয়, কারণ আপনি জানেন এর মধ্যে ট্রাম্প কিন্তু একঘরে হয়ে পড়েছেন। বিশেষ করে কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এর মধ্যে তিনি স্ট্যান্ড নিয়েছেন। ব্রিটিশ মানুষের মধ্যে তিনি কিন্তু জনমত জরিপে তিনি বুঝতে পারছেন যে ব্রিটিশরা থেকে শুরু করে পশ্চিমা নাগরিকরা এখন তারা এই যুদ্ধ চায় না। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পাতানো যুদ্ধ, সেই যুদ্ধে তারা নিজেদেরকে জড়াতে চায় না, যে কারণে পশ্চিমা নেতাদের আসলে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যুদ্ধবিরতি কার্যকরের জন্য লেবাননের যুদ্ধ। এর আগে আসলে আমরা এমনটা দেখিনি, এইবার আমরা যেটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।